ভাবো তো যে পৃথিবীতে যদি হঠাৎ করে প্রচুর ঠান্ডা চলে আসে তাহলে কি আমরা বাঁচবো? কিংবা হঠাৎ করে যদি পৃথিবী অনেক গরম হয়ে যায় বা পৃথিবীর উষ্ণতা অনেক বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি জীবন বিপন্ন হবে? এই সমস্ত রহস্যটার উত্তর রয়েছে একটি খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়ার ভিতরে, যার নাম হচ্ছে গ্রিন হাউস প্রভাব, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট। আজকের ক্লাসে আমরা সেটাই বিস্তারিত আলোচনা করব। গ্রিন হাউস ইফেক্ট কি, এর কারণ কি, এর প্রভাব কি, কি কি কারণে এটা হয় এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। Hello everyone, welcome to a new class. In this class we will discuss geography's very important topic, greenhouse effect. আমরা ইতিমধ্যে দূষণ, বিশ্ব উষ্ণায়ন এবং ওজোন স্তর ক্ষয় সম্পর্কে পড়েছি বা ক্লাস করেছি। এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে, অর্থাৎ গ্রিন হাউস প্রভাব সম্বন্ধে। প্রথমত হচ্ছে কি, যে গ্রিন হাউস প্রভাব এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীতে যোগ্যমান তাপ থাকে। যদি এই গ্রিন হাউস ইফেক্ট না হতো তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা থাকতো 18 ডিগ্রি। কত ডিগ্রি? 18 ডিগ্রি। যদি এই গ্রিন হাউস ইফেক্টটা না হতো, এমন একটি ইম্পর্টেন্ট প্রক্রিয়া, এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটা আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের বা মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে বা কৃত্রিকলাপের জন্য এই তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এটা প্রয়োজন, গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাবটা আমাদের জীবেদের জন্য পৃথিবীতে প্রয়োজন, কিন্তু আমাদেরই জন্য, আমাদেরই কিছু কিছু ভুল কাজের জন্য এর মাত্রা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, যখনই সেটা অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের ক্ষতি হবে। যেমন উদাহরণস্বরূপ, জল আমাদের দেহের জন্য বা আমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। জলের অপর নাম জীবন, কিন্তু সেই জলে আবার মানুষকে বা জীবকে মারতেও পারে যখন তার মাত্রা অত্যাধিক হয়ে যাবে। তাই বলছে যে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে। ন্যাচারালি বা প্রাকৃতিক প্রত্যেকটা প্রক্রিয়া, প্রত্যেকটা জিনিসের আমাদের প্রয়োজন, কিন্তু তার মাত্রা যখন ততাধিক হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন তা আমাদের ক্ষতি করে। তাহলে প্রথমে আমরা জানবো কি এই গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাবের সংজ্ঞাটা কি। সংজ্ঞা বলছে কি, যে গ্রিন হাউস প্রভাব হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলের পৃথিবী থেকে বিকিরিত তাপকে শোষণ করে এবং পুনরায় পৃথিবীর দিকে ফেরত দেয়। এই যে তাপ বিকিরিত, এটা কি এবং এটা কিভাবে প্রসেস হয়, কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে কি সূর্য, দেখি সূর্য, ঠিক আছে। সূর্য থেকে তাপ কি হচ্ছে, পৃথিবীতে আসছে, এটা পৃথিবীর পৃষ্ঠ। বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকার ভাবে তাপ আসে সূর্য থেকে। কোথাও সূর্যের আলো তীর্যক ভাবে পড়ে, কোথাও আবার লম্বালম্বি সরাসরি পড়ে। তো যাই হোক, সূর্য থেকে পৃথিবীতে কি আসে, তাপ আসে, তাপ আসে, যা জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দরকার, প্রয়োজন। কিন্তু পৃথিবী কি করে, সেই স্বল্প পরিমাণ তাপকে গ্রহণ করে নেয়, শোষণ করে নেয় এবং পরবর্তীতে পৃথিবী আবার সেই তাপকে সূর্যের দিকে বা মহাকাশের দিকে পাঠিয়ে দেয়। এটাকে বলে কি, তাপ বিকিরণ। কি বলে এটাকে? তাপ বিকিরণ। যে পৃথিবী তাপ প্রথমে শোষণ করলো, আবার পরবর্তীতে সেই তাপ কিছুটা অংশ তাপের মহাকাশের দিকে ফেরত পাঠালো, এটাকে বলে তাপ বিকিরণ। ঠিক আছে। তাহলে কি করছে, এই যে যখনই পৃথিবী তাপটা ছেড়ে দিল, আর শোষণ করে বা গ্রহণ করে থাকছে না, তখন কিন্তু এই গ্রিন হাউস প্রভাবের প্রক্রিয়ার দ্বারা সেই তাপ শোষণ করে এবং পরবর্তীতে যখন পৃথিবীর প্রয়োজন হয় পৃথিবীর দিকে সেটা ছেড়ে দেয়। তাহলে যখন আমরা বিশ্ব উষ্ণায়ন পড়লাম, প্রশ্ন হতে পারে তো বিশ্ব উষ্ণায়ন পড়লাম একমাত্র এই গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাবের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো এখন এই লেসনে আবার এটা প্রয়োজন আমরা কেন পড়ছি, এর প্রয়োজন কেন পড়ছি, যে পৃথিবীর জন্য এটা প্রয়োজন, এটাই হচ্ছে যে যখন সূর্যের তাপটা আসলো জীবের জন্য, পৃথিবী প্রথমে সেটাকে শোষণ করলো, তারপরে আবার সেটাকে উপরের দিকে ফেরত পাঠালো মহাকাশে। তো এই যে এই যে গ্রিন হাউস ইফেক্ট প্রক্রিয়ার ফলে সেই তাপ গ্রিন হাউস গ্যাসগুলি শোষণ করে নিল
এবং পরবর্তীতে পৃথিবীর দিকে আবার পাঠালো যখন প্রয়োজন। কিন্তু যেহেতু মাত্রা অত্যাধিক হয়ে যাচ্ছে আমাদের কীর্তিকলাপের জন্য, মানুষের কীর্তিকলাপের জন্য, মানুষের ভুল অ্যাক্টিভিটিস এর জন্য, তখন সেই মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। কোন মাত্রাটা? যে দূষিত গ্যাসগুলিকেও গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীতে আটকে থেকে যাচ্ছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে তাপ বিকিরণ বোঝা গেল। যে তাপ পৃথিবীতে আসে, পৃথিবী যখন সেটাকে আবার মহাকাশের দিকে ঠেলে দেয়, সেটাকে বলে কি? তাপ বিকিরণ। কি এভাবেই কাজ করে এই গ্রিন হাউস প্রভাব, এভাবেই কাজ করে যে সেই বিকিরণ তাপটিকে শোষণ করে নিয়ে পরবর্তীতে আবার পৃথিবীর দিকে ঠেলে দেয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা ন্যাচুরালি বা প্রকৃতির হিসাবে ভারসাম্যযুক্ত থাকার কথা। কিন্তু আমাদের প্রয়োজন বেশি মেটাতে গিয়ে আমরা তার মাত্রাটা অত্যাধিক করে দিচ্ছি, যার ফলে পৃথিবীতে তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে। তারপরে কি বলছে? গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা। তারপরে কি বলছে? গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা পালনকারী গ্যাসগুলি হলো কি কি গ্যাস? প্রথমে হচ্ছে কি 1 নাম্বার কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হচ্ছে কি? রাসায়নিক সংকেত হচ্ছে CO2। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস প্রভাবের প্রধান গ্যাস। কার্বন ডাই অক্সাইড কি থেকে হয়? জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে, এই যে পেট্রোলিয়াম জ্বালানির ফলে, বিভিন্ন ধরনের কলকারখানার যে চিমনি দিয়ে দূষিত গ্যাস তার ফলে, বা বিভিন্ন ধরনের যে ধোঁয়া, ক্ষতিকর ধোঁয়া, সেই সব থেকে এই কার্বন ডাই অক্সাইড কি হয়? নির্গত হয়। এবং জীবের শ্বাস প্রশ্বাস এর প্রসেসের ফলেও কিন্তু কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? সঞ্চিত হয় বা তার মাত্রা অত্যাধিক হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস প্রভাবের প্রধান গ্যাস। কি থেকে হচ্ছে? জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে বা জ্বালানোর পরে বা পুরানোর ফলে। কোনো জিনিস পোড়ালে কি হয়? ধোঁয়া হয়। কলকারখানা চিমনি রয়েছে, উঁচু উঁচু চিমনি, সেখানে কি কোনো কিছু জ্বালাচ্ছে, তার জন্য ধোঁয়া হচ্ছে। কারণ যে আমাদের সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রীগুলা প্রসেস করার জন্য, তৈরি করার জন্য আগুনের প্রয়োজন হচ্ছে, যার ফলে কোনো কিছুকে পুড়িয়ে সেই সামগ্রীগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু তার থেকে যে নির্গত হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা দূষিত গ্যাস, সেটাকে আমরা তোয়াক্কা করি না, এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হচ্ছে, যার ফলে গ্রিন হাউস প্রভাবে আটকে থাকছে, যার ফলে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে। তারপরে 2 নম্বর হচ্ছে কি? মিথেন গ্যাস। মিথেন গ্যাসটা কি? মিথেন গ্যাসটা হচ্ছে ধান ক্ষেত বা চাষবাসের জমি, গবাদি পশুর বর্জ্য পদার্থ এবং দূষিত জিনিস থেকে এই মিথেন গ্যাস বের হয়। মানুষের কমর থেকেও কিন্তু এই মিথেন গ্যাস বের হয়। এটা জ্বালানি, খুব ভয়ঙ্কর গ্যাস এটা। মিথেন গ্যাস কি থেকে? গবাদি পশু, চাষযোগ্য জমি এবং মানুষের স্তূপ করা আবর্জনা থেকে এই মিথেন গ্যাস বের হয়। এই মিথেন গ্যাসের মাত্রা অতিরিক্ত থাকার কারণে পৃথিবীতে উষ্ণতা বেড়ে যায়। ঠিক আছে, তারপরে 3 নম্বর গ্রিন হাউস প্রভাবের গ্যাস হচ্ছে কি? নাইট্রাস অক্সাইড, যার রাসায়নিক সংকেত N2O। এই নাইট্রাস অক্সাইড এটা কোথা থেকে বের হয়? রাসায়নিক যে প্রক্রিয়াগুলো হয়, রাসায়নিক প্রক্রিয়া যেগুলো হয় বা কেমিক্যাল যে রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের ফলে যে সব গ্যাস বের হয়, তার সেই সব গ্যাসগুলোকে বলে নাইট্রাস অক্সাইড, অর্থাৎ রাসায়নিক গ্যাস। রাসায়নিক প্রক্রিয়ার কারণে যে গ্যাস বের হয়। 4 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, যেটা সাধারণভাবে বায়ুমণ্ডলে সঞ্চিত থাকে, বায়ুমণ্ডলের সাথে থাকে, কি? জলীয় বাষ্প। তারপর হচ্ছে কি? ক্লোরোফ্লোরো কার্বন। কোথা থেকে নির্গত হয়? আমাদের জন্যই। আমরা রেফ্রিজারেটর ইউজ করি, আমরা কি বলি যে প্রত্যেকটা জিনিসকে তরতাজা করে রাখবো এবং তরতাজা করে রেখে আমরা সেটা খাবো পরে, যার ফলে কি হচ্ছে? এই ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হচ্ছে। এয়ার কন্ডিশন, এসি, যত পরিমাণে এসি চলছে সেই সমস্ত এসি থেকে নির্গত হচ্ছে এই ক্লোরোফ্লোরো কার্বন। তাহলে এই ক্লোরোফ্লোরো কার্বন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসগুলি হচ্ছে কি? গ্রিন হাউস প্রভাবের প্রধান গ্যাস। তো এই গ্যাসগুলি ক্ষতিকর কিভাবে হচ্ছে? যখন এর মাত্রা অত্যাধিক হয়ে যাচ্ছে, যার ফলে পৃথিবীতে তো সঞ্চিত থাকছে। তাহলে এই গ্যাসগুলির মাত্রা কমাতে গেলে কি করতে হবে? আমাদের আমাদের এই কার্বন ডাই অক্সাইড কম করতে গেলে জ্বালানি কম কি করতে হবে? মিথেন গ্যাসকে আমরা কমাতে গেলে আমাদের আবর্জনার স্তূপ করতে হবে না। বেশি গবাদি পশুর যে বজ্র হচ্ছে সেটাকে
সেরকম ব্যবস্থা করতে হবে যে সেখান থেকে মিথেন গ্যাস বেরিয়ে যেন ক্ষতি না করে বা পরিবেশের সাথে না মিশে। তারপরে নাইট্রাস অক্সাইড কেমিক্যাল রিয়াকশন বেশি করাতে হবে না। তারপরে জলীয় বাষ্প সেটা তো থাকবেই। তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, আমাদের রেফ্রিজারেটর ইউজ করতে হবে না, এয়ার কন্ডিশন এসি ইউজ করতে হবে না, আমাদের এমন এমন কোনো ইঞ্জিন বা এমন কোনো মেশিনারিজ ইউজ করতে হবে না যেটা থেকে এই ক্লোরোফ্লোরো কার্বন বের হচ্ছে। কিন্তু সেগুলোরই মাত্রা এখন মানুষের নিত্য নতুন জীবন যাত্রায় সেগুলি প্রধান ভূমিকা পালন করছে মানুষের জীবনে। কি? বজ্র পদার্থ বা ক্ষতিকর গ্যাস নির্গত যানবাহন এবং এই ক্লোরোফ্লোরো কার্বন বের হওয়ার জন্য এয়ার কন্ডিশনের মাত্রা বেড়ে যাচ্ছে। গ্রামগঞ্জে আমরা রয়েছি, আমরা বুঝতে পারি না, আমাদের গ্রামগঞ্জে সেগুলো প্রয়োজন পড়ে না, আমাদের প্রাকৃতিক বাতাস এসে আমরা ঠান্ডা হয়ে যাই, ঠিক আছে। কিন্তু শহরি গ্রামে শহরি পরিবেশে এইসবের অনেক ব্যবহার। তারপরে হচ্ছে কি প্রভাব ফেলে, কি মাত্রা বেশি হলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। কিসের মাত্রা? এই যে চারটি পাঁচটি গ্যাস, এই চারটি পাঁচটি গ্যাসের মাত্রা যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে বেশি হয়ে যাচ্ছে তখন পৃথিবী উষ্ণ হচ্ছে বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কি হচ্ছে এর প্রভাবের ফলে? কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহ বলতে গ্লেসিয়ার্স, বরফ গলে সমুদ্র পৃষ্ঠে যাচ্ছে, যার ফলে সমুদ্রের জলের মাত্রা বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ কি? যে অসময়ে খরা, অসময়ে বৃষ্টি, অসময়ে ঘূর্ণিঝড়, অসময়ে জলপ্রপাত। তারপর হচ্ছে কি? জীব বৈচিত্র্যের ক্ষতি। এই গ্রিন হাউস ইফেক্টের কারণেই বা অতিরিক্ত গ্যাস, দূষিত গ্যাস অতিরিক্ত বায়ুমণ্ডলে সঞ্চিত থাকার কারণে অনেক জীব রয়েছে যেগুলি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারপরে অপশন হচ্ছে কি? তারপরে পয়েন্ট হচ্ছে কি? তারপরের তারপরের অপশন হচ্ছে প্রতিকার। কিভাবে আমরা এটা থেকে প্রিভেনশন নিতে পারি, কিভাবে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। কিভাবে রক্ষা পেতে পারি? এক নম্বর হচ্ছে কি, বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। কেন? বায়ুমণ্ডলের মধ্যে যে দূষিত গ্যাস থাকছে সেই দূষিত গ্যাসকে গাছ শোষণ করে নেয় এবং সেটাকে আবার প্রক্রিয়া করে পিউরিফাই করে আবার বাতাসের মধ্যে অক্সিজেন প্রদান করে। বেশি করে যদি আমরা গাছ লাগাই তাহলে বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। দুই নম্বর হচ্ছে কি, বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, যেটা অসম্ভব বর্তমানে। কারণ মানুষ বা দেশ ডেভেলপমেন্ট করার জন্য বনভূমিকে পরিষ্কার করে ওখানে মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানানো হচ্ছে, যে কোনো প্রকার শপিং কমপ্লেক্স বানানো হচ্ছে। বা গাছ বা উদ্ভিদের কোনো ভ্রুক্ষেপ তোয়াক্কা আমরা করছি না। কিন্তু আমাদের এই গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে গেলে অতিরিক্ত দূষিত গ্যাসকে অতিরিক্ত দূষিত গ্যাস থেকে বাঁচতে গেলে আমাদের করতে হবে কি, বনভূমিকে ধ্বংস বন্ধ করতে হবে, বরঞ্চ আরো বনভূমি নতুন করে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে কি, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। মানে এমন কোন শক্তি ব্যবহার করতে হবে না যার থেকে বজ্র পদার্থ, মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে, সেই সব শক্তি ব্যবহার করতে হবে না। অর্থাৎ আমরা সূর্যের শক্তি ব্যবহার করতে পারি, লাইটের জন্য, ইলেকট্রিক জন্য সৌরশক্তি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করছি কি, তাপ বিদ্যুৎ। সে তাপ বিদ্যুৎ থেকে কি হচ্ছে, তাপ বিদ্যুৎ থেকে যখন তৈরি হচ্ছে তো প্রসেস হচ্ছে, তার ফলে কি হচ্ছে, দূষিত গ্যাস বায়ুমণ্ডলের সাথে মিক্স হচ্ছে। তারপরে হচ্ছে কি, যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। এই যে আমরা যে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম ব্যবহার করছি, অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছি, পেট্রোলের দাম, ডিজেলের দাম এত আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক সপ্তাহ, তারপরেও কিন্তু শোরুমে গাড়ি পাওয়া যাচ্ছে না। তার মানে কি, গাড়ির ব্যবহার বেশি হয়ে গেছে। আর গাড়ি ব্যবহার বেশি, তার মানে কি, জীবাশ্ম জ্বালানি বা তেল, ডিজেল, পেট্রোল এগুলো বেশি ক্ষয় হচ্ছে, বেশি জ্বলছে, বেশি পুড়ছে, যার ফলে বায়ুমণ্ডলে দূষিত গ্যাসের মাত্রাও বেশি হচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে কি, যে পরিবেশ বন্ধন প্রযুক্তি ব্যবহার করতে হবে। মানে এমন কোন মেশিনারিজ, এমন কোন প্রযুক্তি ব্যবহার করা যাবে না বা কম করতে হবে যেটাতে পরিবেশের মধ্যে দূষিত গ্যাস নির্গত করে বা পরিবেশের মধ্যে দূষিত গ্যাস প্রদান করে, যার ফলে গ্রিন হাউস প্রভাব স্ট্রং হয় বা গ্রিন হাউস প্রভাবের যে পাঁচটি প্রধান গ্যাস, সেই পাঁচটি গ্যাস স্ট্রং হয় এবং পরিবেশের ক্ষতি করে। তাহলে আমাদের বেশি বেশি করে অন্তত পক্ষে প্রত্যেকেই একটি দুইটি করে গাছ আমরা লাগাবো প্রত্যেক বছর, প্রত্যেক সিজনে। তাহলেই পরিবেশ আস্তে আস্তে শীতল হতে থাকবে, যেটার চান্স হওয়ার খুবই চান্স কম। কারণ
উন্নয়নের নামে বনধ্বংস বন্ধ হবে না। মডার্ন নিজেকে উপস্থাপন করার জন্য এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর বা ইঞ্জিন জাতীয় এই ইন্ধন পুড়ছে, তেল পুড়ছে, জ্বালানি পুড়ছে, এরকম ইঞ্জিন মানুষ ব্যবহার করা বন্ধ করবে না। কিন্তু আমরা যদি এই প্রাকৃতিক কোপ থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি আমরা আমাদেরকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, বেশি বেশি গাছ লাগাতে হবে। এমন শক্তি চালিত ইঞ্জিন ব্যবহার করতে হবে না যেগুলো থেকে দূষিত গ্যাস বের হয়। এই গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে মানুষের বা জীবের পৃথিবীতে প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। কিন্তু মানুষের এই কীর্তিকাণ্ড বা কিছু কাণ্ডের কারণে, কিছু কাজকর্মের কারণে এর মাত্রা যখন অত্যাধিক বা বেশি হয়ে যায়, তা পরিবেশের জন্য, মানুষের জন্য ক্ষতিকার রূপে, মানুষের জন্য বা জীবের জন্য, পৃথিবীর জন্য ক্ষতি রূপে উপস্থাপন হয়। আমাদের সতর্ক হতে হবে এবং অন্যকে সতর্ক করতে হবে।